নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বেরা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা আজ আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ। আজকের বিষয়টি হবে হিমবাহের কাজ। দেখো, হিমবাহ বিষয়টা আমরা যেভাবে তোমরা জেনে এসছো, দেখে এসছো বইতে বা অন্য কোথাও ছবিতে দেখেছো, তো এই বিষয়টা তো আমাদের খুব একটা আশেপাশে দেখা বিষয় নয়, কিন্তু প্রাকৃতিক ভূগোলের এটাই বৈশিষ্ট্য বা এটাই তোমাদের হয়তো ভালো লাগার দিক যে আমরা কত অজানা পরিবেশের কথা, অজানা অঞ্চলের কথা জানি, বিষয়গুলোর কথা বুঝি, যেগুলো পৃথিবীতে কত পুরনো সময় থেকে, পৃথিবীর শুরুর পর থেকেই কাজ করে চলেছে। তো এই যে প্রবহমান প্রাকৃতিক শক্তিগুলো, যেগুলোকে তোমরা জানো যে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে যে এই শক্তিগুলো পৃথিবীতে একদম শুরুর সময়ের পর থেকে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করছে, পরিবর্তন করছে, অথবা সেগুলোকে বিভিন্নভাবে বদলে নিয়ে চলেছে। তাহলে এই যে ভূমিরূপের পরিবর্তনকারী যে প্রক্রিয়াগুলো বা সৃষ্টি এবং তার পরিবর্তন, এই বিষয়গুলোকে আমরা কি বলি যে দুরকম ভাবে এই শক্তি কাজ করে পৃথিবীর ভেতর থেকেও। সেগুলো তোমরা জানো যে অন্তর্জাত শক্তি, যেমন ভূ আলোড়ন, আর এইগুলোকে আমরা বলবো বহির্জাত শক্তি, যেগুলো কিনা প্রবহমান প্রাকৃতিক শক্তি। তো কখনো কোথাও কি করছে যে সঞ্চয় হচ্ছে তো আরোহণ হচ্ছে, আর যেখান থেকে ক্ষয় হচ্ছে সেখানে অবরোহণ হচ্ছে বা ভূমিরূপের উচ্চতা কমছে। আর এই সমস্ত কিছুর মাধ্যমে কি করছে যে পৃথিবীর ভূমিরূপের মানে সমস্ত উঁচু অংশগুলোকে সে নিচু করার চেষ্টা করছে এবং একটা সমতা বিধান করার চেষ্টা করছে। তাহলে এই যে হিমবাহ বিষয়টাই দেখো যে খুবই মানে ভাবলেই ব্যাপারটা মনে হয় যে এটার মধ্যে বিরাট একটা আশ্চর্য বিষয় আছে। কেন? যে হিমবাহ মানে কি? আমরা বলবো যে একটা কঠিন বরফের নদীর মতো ভাবতে পারো সহজ কথায়। তাহলে সেই কঠিন বরফ কি করে চলছে, চলমান হচ্ছে কি করে, সেই বিষয়টাই। কারণ এটা কোনো, যেমন নদী বয়ে যাচ্ছে, তার জলধারা, সেটা একটা তরল জলধারা, সে বয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টাই অদ্ভুত যে একটা কঠিন বরফ বা কঠিন কোনো বস্তু সে চলমান হচ্ছে। তো চলো আমরা দেখে নিই যে কিভাবে হচ্ছে। এই যে বিশাল বরফের স্তূপ, যা কিনা তুষার জমাট বেঁধে তৈরি হয় এবং বর্তমানে চলমান বা অতীতে চলমান ছিল কোনো এক সময়, তাকেই আমরা সহজ কথায় হিমবাহ বলবো। তো এরপর দেখে নিই যে হিমবাহের যে মূল ব্যাপার, সেটা হচ্ছে সুপেয় জলের বৃহত্তম ভান্ডার বলে লেখা আছে এখানে। দেখো, আমরা জানি যে পৃথিবীতে সুপেয় জল, সেটার পরিমাণটাই মোটে 1% মতো, এবং তাকে যদি আমরা 100% ধরি, তার বেশিরভাগটাই রয়েছে আমাদের এই হিমবাহগুলির মধ্যে। এবং এই হিমবাহের গলা জল কি করে যে পৃথিবীর বড় বড় নদীর জলের উৎস। পৃথিবীর প্রায় 10% স্থানের প্রধান বহির্জাত শক্তি হিসাবে হিমবাহ কাজ করে। হ্যাঁ, নদীর মতো সর্বত্র দেখা যায় না, কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে বা যে সমস্ত পৃথিবীর অংশগুলো চিরতুষার ক্ষেত্র, সেখানে কিন্তু প্রধান প্রাকৃতিক শক্তি হচ্ছে হিমবাহ। এর বরফ গলা জলে পুষ্ট বিরাট বড় বড় নদী, যেমন আমাদের উপমহাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই 3টে বড় বড় নদী হিমবাহ গলা জলে পুষ্ট, তোমরা জানো। তো এরকম ভাবে পৃথিবীব্যাপী বিরাট নদীগুলো, সেগুলো কিন্তু হিমবাহই তাদের জলের উৎস। তো আমরা এবার দেখে নিই যে কত ধরনের হিমবাহ হতে পারে। প্রধানত 2 রকমের। দেখো, এখানে যে হলুদ রঙের যে অংশগুলো দেখানো হচ্ছে, সেগুলো হচ্ছে পার্বত্য হিমবাহ। আর এই যে গ্রিনল্যান্ড দেখতে পাচ্ছ, চিরতুষার ক্ষেত্র, এগুলো হলো পার্মানেন্ট আইস শিট, বা যেগুলোকে পুরো মহাদেশ জুড়ে থাকলে আমরা মহাদেশীয় হিমবাহ বলে থাকি, যেমন আন্টার্কটিকায় এবং গ্রিনল্যান্ডে দেখা যাচ্ছে। আর বাকি সমস্ত অঞ্চলে গিয়ে হচ্ছে যে এগুলো ছোট ছোট মানে উচ্চ পার্বত্য অঞ্চলে ক্রমশ, কারণ পৃথিবীর শুরুতে যখন বহুবার শুরু থেকে হিমযুগ এসেছে এবং অন্তর্বর্তী হিমযুগে, যেমন এখন আমরা একটি অন্তর্বর্তী হিমযুগে রয়েছি। তো এই শুরুতে কি ছিল, মানে ঠিক এর আগের হিমযুগটা হচ্ছে, মানে হিমযুগের সময়টাতে তখন কিন্তু প্রায় 30%, আমরা যদি প্লাইস্টোসিনের সময় কথা ভাবি, তাহলে প্রায় 30% পৃথিবী কিন্তু এই হিমবাহের মধ্যে ঢাকা ছিল। তো এই হিমবাহ তৈরি হয় কি করে?
আমরা বলেছি যে প্রথমেই যে তুষার জমে, তাহলে সাধারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে বরফ। বরফ কি আর তুষার কি, এর পার্থক্যটা কি? হিমবাহের বরফকে আমরা দেখেছি যে একটু নীলচে রঙের হয়। সেটা কিভাবে হয় দেখো, ফ্রেশ বরফ পড়ছে অধঃক্ষেপণের মাধ্যমে, তারপর কি হচ্ছে যে স্তরের পর স্তর জমতে জমতে উপরের স্তরের চাপে নিচের স্তরগুলো আরো কি হচ্ছে, জমাট হচ্ছে, কম্প্যাক্টেড হচ্ছে, এবং তার মধ্যেকার বাতাস বায়ুপূর্ণ স্থানগুলো সেগুলো কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, বাতাসটা বেরিয়ে যাচ্ছে। এবং এইভাবে প্রায় এক বছরের পুরনো যে মানে হিম, তাকে আমরা ফার্ন বলবো। এই ফার্ন থেকে আরো বহু বছর পর যেগুলো আরো তলার দিকে, মানে তুষার বহু বছর আগে যেগুলো পড়েছিল সেগুলো আরো কম্প্যাক্টেড হয়ে এরকম নীল রঙের হিমবাহের বরফ তৈরি করে। এরপর আমরা দেখে নিই যে হিমবাহ, সেই যে শুরুতে যে প্রশ্নটা রেখেছিলাম যে হিমবাহ বয় কেন, বয়ে যায় কিভাবে, চলে কিভাবে, সে গতিশীল হচ্ছে। তার কারণই হচ্ছে এই দেখো, এই উচ্চ পার্বত্য অঞ্চল, সেখান থেকে হিমবাহ বয়ে নামছে, এবং কি হচ্ছে যে এই যে তলার অংশটা এখানটাকে বলছে জোন অফ প্লাস্টিক ফ্লো। এটাই কিন্তু কারণ। এই কারণটা কি, যে এখানটায় দেখো পুরো যে বিরাট বরফের স্তূপ নিয়ে এসে নামছে, এই বিরাট বরফের চাপে এই তলার অংশটায় কি হয়, যখনই আমরা জানি যে চাপ বাড়লে কি হয়, যে তার গলনাঙ্ক, মানে বরফ যে উষ্ণতায় গলে সেটা আরো কমে যায়। ফলে এই উপরের বরফের প্রবল চাপে এই তলার অংশটা গলিত অবস্থাতে, অর্থাৎ জলের মতো ভাবে প্রবাহিত হতে পারে। তার ফলে হিমবাহের বরফ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্রেভাসের মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে হিমবাহের গভীর অংশে কি হয় ব্যাপারটা। এইভাবে কোনো বাধা পেলে নিচের অংশটায় কি হয়, যে লিকুইডিফিকেশন হয়, যে জল হয়ে সেটাকে পেরিয়ে যায় গিয়ে, এই কারণে হিমবাহ বাধাহীনভাবে উচ্চ পার্বত্য অঞ্চলে দিয়ে প্রবাহিত হতে পারে। বড় বড় বোল্ডার বা পাথরের টুকরো সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে পারে, সবকিছুর ওপর দিয়ে যেতে পারে। এবার আমরা দেখে নিই যে ক্ষয়, বহন, সঞ্চয়, যে কোনো প্রাকৃতিক শক্তির মতো হিমবাহ এই 3 রকম কাজই করে। তো এই ক্ষয়, বহন, সঞ্চয় বিষয়টা কিভাবে সে করে। ক্ষয় দেখো, এই প্রথমেই যে আমরা দেখছি এগুলো হচ্ছে বড় বড় দেখো খাতের মতো, আঁচড়ের মতো সে কি করেছে, এই পৃষ্ঠটাকে সে এইভাবে, এবং কিভাবে এই ক্ষয়টা হয়েছে আমরা এখানে দেখছি। এবার দেখো পর্বতের ঢালে কি হচ্ছে, যে সমস্ত ফাটলগুলো রয়েছে সেই ফাটলে দিনের বেলায় বরফ গলে জল হচ্ছে, আবার রাত্রিবেলা বরফ হয়ে যাচ্ছে, এবং বরফ হলে কি হয়, আয়তন একটু বাড়ে, তোমরা জানো। সে কারণে ফাটলগুলোর আয়তন একটু বৃদ্ধি পেলে, এবং এটা ক্রমাগত হতে থাকলে কি হয়, যে একসময় ওই ছোট টুকরোগুলো কি হয়, ওখান থেকে আলগা হয়ে যায়, এবং এই আলগা হয়ে যাওয়ার পর ওপরে যে বিরাট বরফের স্তূপ বয়ে যাচ্ছে, তার যে গতিশীলতায় সে কি করছে, ওই ছোট ছোট আলগা হয়ে যাওয়ার টুকরোগুলোকে সে ওখান থেকে তুলে নিচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যে উৎপাটন, সে ওখান থেকে উৎপাটন করছে, প্লাকিং। এবং তারপর কি হচ্ছে দেখো, যে সেই টুকরোগুলো, পরবর্তী টুকরোগুলো পরপর পরপর আসছে, জমছে, জড়ো হচ্ছে, এবং এইভাবে এই যে টুকরোগুলো হিমবাহের তলায় বরফ যেখান দিয়ে বয়ে যাচ্ছে সেই তলায় পরপর জমা হচ্ছে, জড়ো হয়ে কি করছে, যে তলদেশের সঙ্গে আরো বেশি ঘর্ষণ করছে, এবং পরবর্তী অংশগুলোতে কি হচ্ছে, যে আরো বেশি করে এর মাধ্যমে ক্ষয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো একে আমরা বলবো অবঘর্ষ প্রক্রিয়া। এর মাধ্যমে কি হচ্ছে, যে দেখো এই উৎপাটিত যে বড় বড় বোল্ডারগুলো, বড় বড় পাথরের টুকরোগুলো, সেগুলো কি হচ্ছে, হিমবাহের মধ্যেও চলে আসছে, হিমবাহের উপরেও চলে আসছে। তোমরা কখনো কোনো গ্লেশিয়ার দেখবে যে গ্লেশিয়ারটা কিন্তু উপরে এরকম চকচকে পরিষ্কার বরফের মতো নয়। গ্লেশিয়ারের উপর দেশেও কিন্তু কি হচ্ছে, যে এরকম ধরনের ডেব্রিজ, পাথরের টুকরো, কাদা কাদা এই বিষয়গুলো দেখা যায়। সেইগুলো আসেই কোথা থেকে, যে এই তলার বিষয়, মানে যেগুলো তুলছে সেগুলো কিন্তু হিমবাহের মাঝখানে এবং ওপরেও চলে আসে। তো এরপর কি হচ্ছে, একেবারে দেখো পর্বতের পাদদেশে চলে এলে তলার দিকে, সেখানে কি হচ্ছে, যে তাপমাত্রা বাড়ছে তলার দিকে। এই তাপমাত্রায় হিমবাহের কিছুটা অংশ, মানে একেবারে প্রান্ত দেশটা গলে যায়। এই বরফ গলে গেলে যেরকম করে, ধরো তুমি যদি ভাবো যে একটা স্নোম্যান গলে গেলে তার কি হয়, জল, বাকিটা জল, আর যেটুকু অংশ অন্য জিনিসপত্র ছিল সেগুলো রয়ে যায়। তো হিমবাহের ক্ষেত্রেও তাই হয়, যে সে যা কিছু বয়ে এনেছে সেগুলো রয়ে যায়, আর বাকি বরফগুলো জল হয়ে বেরিয়ে যায়, এবং এইভাবেই সঞ্চয়টাও হচ্ছে। তাহলে আমরা ক্ষয়, বহন এবং সঞ্চয় 3 রকম পদ্ধতিটাই আমরা দেখলাম।
এরপর আমরা চলে আসি যে সব থেকে আকর্ষণীয় একটা বিষয়, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ ক্ষয় করে যে যে এরকম একটা ভূমিরূপ তৈরি করে। দেখো এটা একটা হাতলওয়ালা, এই যে দেখো মনে হচ্ছে একটা আর্ম চেয়ারের মতো, এখানটা এই মাঝখানে একটা বোল, একটা গর্ত মতো ডিপ্রেশন তৈরি হয়েছে এবং চারিদিকে এইভাবে একটা ধরনের মানে হ্যান্ড রেস্টের মতো রয়েছে। তো এই ভূমিরূপটাকে আমরা স্পেশালি বলবো এটা হচ্ছে করি এবং একে সার্কো বলা হয়। এবং এর পাশের যে উচ্চ অংশগুলো একে বলা হচ্ছে অ্যারেট, মানে পাহাড়ের যে উঁচু শিরাগুলো করির দুই প্রান্তদেশ, এটা হচ্ছে অ্যারেট। এবার আমরা দেখে নিই যে করি কিভাবে তৈরি হচ্ছে। দেখো এই পর্বতের ঢাল বেয়ে যখন বরফ নামছে, হিমবাহের বরফ নামছে, তখন কি হচ্ছে যে ওই একইভাবে বরফ রাত্রেবেলা জমছে, দিনের বেলা গলছে এবং এই ফ্রিজ থ অ্যাকশনের ফলে কি হচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছোট বোল্ডার, পাথর টুকরো পর্বতের গা থেকে খুলে আসছে এবং সেই উৎপাদিত পদার্থ যত হিমবাহ তার নিচের দিকে বয়ে নিয়ে যাচ্ছে তত কি হচ্ছে যে তার সাথে নিচের যে এই অংশের সংঘর্ষে আরো বেশি এটা গভীর হচ্ছে। এবং এইভাবে কি হচ্ছে যে দেখো ওপরের বরফের স্তূপ যখন আরো বরফ জমছে, আরো তার পরিমাণ বাড়ছে, আরো তার চাপ বাড়ছে, এই চাপের ফলে এবং এই রকম একটা মানে খাড়া ঢাল তৈরি হচ্ছে। এই ঢালের মধ্যে কি হচ্ছে যে এই বরফের মধ্যে একটা এই ধরনের রোটেশনাল স্লিপ, মানে একটা এরকম একটা অর্ধগোলাকার এইভাবে একটা মানে চলন তৈরি হয় এবং এইভাবে একটা দেখো এই জায়গাটা এসে একটা শক্ত বরফের একটা মানে শক্ত পৃষ্ঠ তৈরি হচ্ছে, পাহাড়েরই একটি অংশ যেটাকে আমরা বলছি যে একটা লিপের মতো ওষ্ঠ তৈরি হচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে এই অংশটা আরো গভীর হতে থাকে এবং এই চেয়ারের মতো অংশটা আরো বেশি এখানে কি হয় পরবর্তীতে দেখা যায় একটা সময় যে এই যে পাথরের এই দেয়াল থেকে হিমবাহের যে এই বরফটা বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ হিমবাহ এখান থেকে এরকম ভাবে বয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে এবং এইখানটায় একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটাকে বলা হয় বার্গশুন্ড। এবং এখানে দেখো এই অবস্থায় এই জায়গাটায় যে একটা চকলেট বারকে যদি আমরা কি করি যে এইভাবে বাঁকাতে চেষ্টা করি, দেখবে তার ওপরটায় এইরকমই খাঁজ তৈরি হয়েছে। তো হিমবাহ এই ওপরের এই জায়গাটায় যেখানটায় বেন্ডিংটা সব থেকে বেশি হচ্ছে, এখানে অনেকগুলো খাঁজ বা গভীর ফাটল তৈরি হয় যেটাকে আমরা ক্রেভাস বলে থাকি। তো এইভাবে কড়ি ক্রমশ আরো গভীর হতে থাকে এবং এই কড়ি ওষ্ঠ এটা আরো উঁচু হতে থাকে। পরবর্তীতে হিমবাহ বেরিয়ে গেলে এই অংশে যখন আর থাকে না, তখন কিছু হিমবাহ গলা জল এই খাঁজযুক্ত অংশগুলোতে থেকে যায়, তাকে আমরা বলি টার্ন হ্রদ। এভাবে হ্রদ তৈরি হয় এবং দুদিকে এরকম কড়ি তৈরি হলে তার মাঝখানের যে উঁচু অংশটা পর্বতের তাকে বলা হয় অ্যারেট। এবার দেখো এই অ্যারেট যদি একাধিক দিক থেকে এসে মেলে, ধরো এই একটি অ্যারেট, এই একটি অ্যারেট, এই একটি অ্যারেট, অর্থাৎ কি হয় কোনো একটি পর্বত চূড়ার যদি তিন দিকে কড়ি থাকে, তিন দিকে কড়ি তৈরি হয় বা তার থেকে বেশি, তাহলে কি হবে এই সব দিক থেকে তার ক্ষয় হতে হতে মানে এই যে হেড ওয়ালটা ক্ষয় হতে হতে তার উপরের এই অংশটা আরো সরু হয়ে এরকম একটা হর্নের মতো, শৃঙ্গের মতো তৈরি হয়। এটা আমরা দেখতে পাচ্ছি ম্যাটার হর্নের চিত্র। তো এরপর আমরা দেখে নিই পরবর্তী এই যে টার্ন হ্রদ, যেটা বললাম যে একাধিক কড়ি থেকে জল এসে এইভাবে টার্ন হ্রদ তৈরি করতে পারে। এবার দেখো এখানে আমরা দেখছি ঝুলন্ত উপত্যকা। এটা কি যে কোনো একটি বড় হিমবাহ, এই যে এখান দিয়ে বড় হিমবাহ যাচ্ছে এবং তার আশেপাশের অঞ্চল থেকে পর্বতের গা থেকে যদি ছোট ছোট হিমবাহগুলো এখানে এসে জয়েন করে, মানে এখানে এসে পড়ে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে হিমবাহগুলো অপসারিত হয়ে যাওয়ার পরে তার যে ওই টার্ন হ্রদ থেকে জল এসে পড়ছে এবং এগুলো সাধারণত জলপ্রপাত তৈরি করে। তো তাহলে একে আমরা বলছি ঝুলন্ত, অর্থাৎ এই অংশটা বা এই অববাহিকাগুলো এই বড় অববাহিকার উপরে দেখো ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এইগুলো হলো ঝুলন্ত অববাহিকা। এবং এরপরে আমরা দেখব যে হিমবাহ যখন বয়ে যায় কি হয়, হিমবাহ তো আর নদীর মতো অর্থাৎ জল নয়। নদী যেমন বয়ে যাওয়ার সময় সে শুধুমাত্র নিম্ন ক্ষয় করে বেশি করে উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ প্রবাহে,
তার ফলে তার যে খাতটা সেটা এরকম ভি এর মতো আকৃতি হয়, এরকম আকৃতি হয়। কিন্তু হিমবাহ যখন বয়ে যাচ্ছে তখন সে একটা সলিড মাস, পুরো এতটা বরফের বিশাল একটা স্তূপ, সে তার পুরো ওয়েটটা দিয়ে, পুরো প্রেশারটা দিয়ে সে উপর থেকে, পর্বতের ওপর থেকে, পাদদেশ থেকে নিচের দিকে বয়ে যাচ্ছে, নেমে আসছে। এবং তার ফলে সে যতটা অংশ জুড়ে আছে পুরো অংশটা নিয়েই সে নামে। এর ফলে কি হয় যে হিমবাহের এই চলে যাওয়ার পর দেখা যায় যে হিমবাহের যে উপত্যকাটা তৈরি হচ্ছে, খাতটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইউ এর মতো তৈরি হয়, ভি এর মতো না হয় এরকম ভাবে ইউ এর মতো তৈরি হয়, যেটাকে আমরা বলছি যে হিমদ্রোণী। এবং এই ইউ এর দেখো, এই যে ইউ এর মতো একটা প্রধান হিমবাহের উপত্যকা দেখো দেখা যাচ্ছে, এবং ওপর থেকে আরেকটি হিমবাহ এসে এই উপত্যকায় মিশেছিল, যেটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি, সে তৈরি করছে। এবং সেখান থেকে পরবর্তীতে এরকম জলপ্রপাত তৈরি হয়। এবং এই জায়গাগুলোকে আমরা অনেক সময় উচ্চ পার্বত্য অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ধরনের স্ট্রিমগুলোকে। এই যে আমরা দেখছি হিমবাহ উপত্যকা, দেখো এখান থেকে দেখলে এইভাবে একটা প্রশস্ত ইউ এর মতো সে তৈরি করে। এবং অনেক সময় দেখা যায় যে হিমবাহ উপত্যকার নিচে দিয়ে কোনো নদীও প্রবাহিত হয়, সেই নদী তার উপত্যকাকে ভির মতো ঘুরলেও কিন্তু হিমবাহ যেহেতু তার উপরে থাকে, তো বিশাল একটা অঞ্চল জুড়ে হিমবাহের বরফ যেভাবে বয়ে যায় সেই পুরোটা অংশ জুড়ে ডিপ্রেশনটা তৈরি হয়, এবং তাই এই ইউ আকৃতির হিমবাহ উপত্যকা আমরা দেখতে পাই। এখানে দেখো ঠিক এই বিষয়টাই বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আমরা এই মডেলটা দেখে নিই। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে মোটামুটি দেখানো হয়েছে এখানে যা কিছু এতক্ষণ তোমরা দেখলে, এখানে আরো ভালো করে বুঝতে পারবে হাতে কলমে। সেটা হচ্ছে যে এই অংশটা হচ্ছে, দেখো উচ্চ অংশটা, এটা হচ্ছে একটি পার্বত্য হিমবাহকে দেখানো হচ্ছে, পার্বত্য হিমবাহ উপত্যকা, এবং তার এই উচ্চ অংশটা হচ্ছে কি হচ্ছে রিসিভিং জোন। এখানে যত অধঃক্ষেপণ হচ্ছে, তুষারপাত হচ্ছে, সে রিসিভ করছে এই জায়গাটা। এবং দেখো এই যে কড়ি যেভাবে তৈরি হয় একটি আর্ম চেয়ারের মতো, এই যে এখানে একটি কড়ি তৈরি হয়েছে, এখানে একটি কড়ি তৈরি হয়েছে। আচ্ছা, এখানে একটি বিষয় দেখানো হয়েছে সুন্দর, যে দেখো এগুলো কি বলতো, এই তিনটে দণ্ড যদি তুমি হিমবাহের মধ্যে কোথাও পাশাপাশি এরকম লাইন ধরে কাঠি পুঁতে দাও, দেখবে কিছু সময়ের পরে, কিছুদিন পরে সেগুলো তো ওখানেই দাঁড়িয়ে থাকবে না, হিমবাহ চলছে, হিমবাহের চলমানতার সাথে সেগুলো এখান থেকে কিছুদিন পরে দেখা যাবে এখানে চলে এসছে। কিন্তু এখানে যখন এসছে এই মাঝখানেরটা অনেকটা এগিয়ে গেছে। অর্থাৎ কি হয়, হিমবাহ যে চলছে, হিমবাহের চলনটা সব জায়গায় একই সাথে একইভাবে তার গতিটা সমান হয় না। মাঝখানের অংশটা কি হয়, যে তার যে একটু আগে আমরা যে দেখিয়েছিলাম যে হিমবাহের তলায় কি হয়, জোন অফ প্লাস্টিক ফ্লো, তো তার তলদেশের অংশটার উপর যেহেতু সবচেয়ে বেশি বরফের চাপ থাকে, সেই অংশটা সবচেয়ে বেশি গতিশীল হয়, সেটা আগে চলে যায়, অনেকটা এগিয়ে যায়, মাঝের অংশটা অনেকটা এগিয়ে যায় দুপাশের তুলনায়। তো সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো আমরা এই কড়ি দেখতে পাচ্ছি, এবং এটি আরেকটি কড়ি যে কিনা এর তুলনায় অনেকটা উপরে রয়েছে। তো আরেকটি উপত্যকা, অর্থাৎ প্রায় এটির উপর এটি হ্যাঙ্গিং ভ্যালি হিসেবে রয়েছে, এটি হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালির মতো, এর সাথে এটা এখানে এসে যুক্ত হয়েছে। এবং এই যে পাশের যে দেখো বড় পাহাড়ের যে অংশগুলো, এইভাবে এই যে ধারালো সূচালো অংশগুলো, তাহলে এইগুলো সবই কিন্তু অ্যারেট, এই একটি অ্যারেট, এই একটি অ্যারেট, এই অ্যারেট। যদি আমরা এটাকে ভাবি, দেখো এর এপাশেও একটি কড়ি রয়েছে, এপাশেও কড়ি তৈরি হয়েছে, তো তিন দিক কড়ি তৈরি হলে এই যে মাঝের অংশটা এরকম সুচালু হয়ে এরকম উঁচু হয়ে উঠেছে, এবং এটাকে আমরা বলবো পিরামিড চূড়া। একাধিক অ্যারেট মিলিত হয়ে একাধিক কড়ি তৈরি হলে চারিদিকে, তখন মাঝখানের অংশটাকে অত্যন্ত সুচালু করে পিরামিড চূড়া তৈরি করছে। এরপর আমরা এখানে আর কি কি দেখতে পাচ্ছি, দেখো তো এইভাবে যখন এই উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা তৈরি হয়, তখন যে ইউ আকৃতির ভূমিরূপ, অর্থাৎ এইগুলো যদি অপসারিত হয়ে যায়, তখন এখানে একটি অপসারণ গর্তের মতো এখানে একটি তৈরি হবে, এবং এগুলো পরবর্তীতে টার্ন তৈরি করবে। এবং দেখো এই যে ক্রেভাসেস এখানে, অর্থাৎ যে জায়গাটায় এই অবনত অংশ থেকে আবার উঁচু হয়ে পরবর্তীতে ঢালটা পরিবর্তন হচ্ছে, সেই ঢালের উপরেই যে বরফের অংশটা থাকবে, সেখানে কি হবে, এরকম পরপর ভাঁজ পড়বে বা এরকম ফাটল তৈরি হবে, এখানে বিচ্যুতি তৈরি হবে। তো সেগুলো হলো ক্রেভাসেস। তো এরপর আমরা দেখে নিই যে এর পরবর্তী নিম্ন অংশটায় কি হচ্ছে, এই নিম্ন অংশটায় কি কি হচ্ছে। আচ্ছা, এই যে বিষয়টা রসেমতানি, এটা হলো পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে আরেকটি
উল্লেখযোগ্য ভূমিরূপ। দেখো এখানে যে এই যে পাহাড়ের অংশগুলো দেখা যাচ্ছে, এটি দেখো, এগুলো কি হচ্ছে দেখো, একটা দিক অত্যন্ত পলিশ হয়েছে, মনে হচ্ছে একেবারে মসৃণ হয়ে পলিশ হয়েছে। এই পলিশিংটা কিভাবে হয়েছে? এই হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়ায়। অর্থাৎ এখান দিয়ে যখন হিমবাহটা গেছে তখন কি হয়েছে, তার তলার যে যত পাথর বোল্ডার সে নিয়ে এসেছিল, সে বয়ে নিয়ে যাচ্ছে, সেই তলা দিয়ে সেই পাথরগুলোর ঘর্ষণে এটা পলিশ হয়ে গেছে পাহাড়ের এই অংশটা, বা পাহাড় নয়, মানে একটি শিলাখণ্ডের, বড় শিলাখণ্ডের একদিকটা এরকম মসৃণ হয়ে যাবে, আর অপর দিকটা এখান দিয়ে এই যে বয়ে গিয়ে এখান দিয়ে যে নামছে সেই অংশটা কিন্তু কি হবে, অত্যন্ত এবড়ো খেবড়ো ভঙ্গুর অবস্থায় থাকবে। তো এই রকম বিশেষ আকৃতির ভূমিরূপকে বলা হচ্ছে রসমতল। তো দেখো এই যে এদিকটায় উৎপাটন হচ্ছে, ফলে পলিশিং হচ্ছে, মসৃণ হচ্ছে, এবং এখান দিয়ে যখন নামছে তখন ধাপের মতো এটাকে ভেঙে চুরে নামছে, এবং উৎপাটন প্রক্রিয়ায় এখান থেকে শিলাখণ্ড বা টুকরোগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখো আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ দেখছি, ক্র্যাগ এবং টেল। কোনো হিমবাহ প্রবাহের ক্ষেত্রে হিমবাহ এদিক থেকে বয়ে যাচ্ছে, এবং এই হিমবাহ প্রবাহের ঠিক সামনে যদি কোনো বড় উঁচু শিলাখণ্ড, শক্ত শিলাখণ্ড থাকে, কঠিন শিলায় তৈরি থাকে, সেই কঠিন শিলাকে হিমবাহ কি করে, তেমন ক্ষয় করতে পারে না। এবং বরফ যেহেতু বললাম যে তলাটা জল মানে গলিত জল বা জলের মতো ফ্লো করতে পারে, তাই কি হয়, সে এটাকে পেরিয়ে এর উপরে উঠে এটাকে ডিঙিয়ে এইভাবে যায়। তার ফলে কি হয় যে এই অংশটা, এই শিলাখণ্ডের পেছনে থাকা কঠিন শিলা নয় কোমল শিলাস্তর হওয়া সত্ত্বেও এই অংশটায় তেমন কোনো ক্ষয় হয় না, অর্থাৎ এই কঠিন শিলাস্তরটা একরকম একে প্রোটেক্ট করছে। এর কারণে এই অংশটা একটা লেজের মতো সরু অংশ, যত দূর বিস্তৃত হবে তত এর উচ্চতা কমে আসে, তত এটা সরু হতে থাকে, একে বলা হয় এর টেল। তো এই টেল অংশটাতে কি হচ্ছে, যে হিমবাহ যখন বয়ে যাচ্ছে তেমন ক্ষয় করতে পারছে না। এর একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা এখানে দেখি, এই স্কটল্যান্ডের ক্যাসেল রক, এটি একটি ক্র্যাগের উপর অবস্থিত। দেখো এরপর দেখে নেব আমরা গ্ল্যাশিয়াল ভ্যালি এবং ফিয়র্ড। হিমবাহ উপত্যকা যখন কোনো পার্বত্য হিমবাহ যখন মানে কোনোভাবে উপকূলের কাছাকাছি চলে আসে বা সমুদ্রের জল তাতে প্রবেশ করে যায়, তখন কি হয়, দেখো এই যে এখানে এই হিমবাহ আছে, এবং হিমবাহ গলে যাওয়ার পর যে উপত্যকা তৈরি হচ্ছে, সেই উপত্যকায় সমুদ্রের জল প্রবেশ করে গেলে তখন কি হচ্ছে, আমরা অনেক সময় পাদদেশীয় হিমবাহ দেখে থাকি। সেই পাদদেশীয় হিমবাহ যখন উপকূলের কাছাকাছি চলে আসে, যেমন বিভিন্ন মানে একাধিক স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, নেদারল্যান্ডে, সেখানে এই ধরনের ফিয়র্ড, প্রচুর ফিয়র্ড দেখা যায়, তখন সমুদ্রের জলের মধ্যে ঢুকে এসে এই গভীর হিমবাহ উপত্যকাটার মধ্যে, অর্থাৎ হিমবাহ এত গভীর করে ক্ষয় করে যে এই অংশটা পাশের অবস্থিত সমুদ্রের তুলনায়, সমুদ্র তলের তুলনাতেও গভীর হয়ে যায়। সে কারণে এই জল ঢুকে এসে এরকম একটা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে আমরা বলবো ফিয়র্ড। দেখো ফিয়র্ড কিভাবে সৃষ্টি হয়, এখানে আমরা নরওয়ের ফিয়র্ড অংশগুলো দেখতে পাচ্ছি, যত এখানে মানে ভাঙা উপকূলগুলোতে সব এইভাবে এরকম গভীর ফিয়র্ডগুলো কিন্তু পরিবহনের ক্ষেত্রে খুব সুবিধা তৈরি করে। এরপর আমরা চলে যাব এই হিমবাহের, আমরা ক্ষয় দেখলাম এবং বহনও সে একই সাথেই করছে। তারপর যখন নিচের দিকে চলে আসছে পর্বতের পাদদেশের দিকে, তখন কি করছে, সে এবার সঞ্চয় করবে, অর্থাৎ অবক্ষেপণ করবে বয়ে আনা জিনিসগুলো। এখানে দেখো একটি এক্সপেরিমেন্ট করে দেখা হচ্ছে যে তোমাদের হয়তো মনে হতে পারে যে বরফের সাথে সাথে এতক্ষণ যা শুনলে যে সে তার তলদেশ থেকে কি করে, বোল্ডার, পাথরের টুকরো সব নিয়ে যায়। তো সেগুলো কি করে নিয়ে যায়, দেখো এই যে তলায় দেখো এই যে ছোট ছোট বালি পাথর ছোট ছোট রয়েছে, সেগুলো কিন্তু বরফের সঙ্গে খুব সুন্দরভাবে আটকে যায়, এবং এই যে অ্যাটাচমেন্টটা হয় সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী অ্যাটাচমেন্ট, মানে তুমি সহজে এটাকে আলাদা করতে পারবে না। তো হিমবাহ কিন্তু এইভাবেই তার তলদেশে জিনিসপত্রগুলোকে তার সাথেই বয়ে নিয়ে যায়। তো এখানে আমরা অনেক রকম বিষয়গুলো দেখবো। আরেকবার আমরা এই মডেলটা দেখে নিই যে এর তলদেশে কি হচ্ছে। দেখো এই তলদেশের অংশগুলোতে হিমবাহ যখন পর্বতের পাদদেশে চলে এলো, আমরা জানি যে এখানে কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার ফলে হিমবাহের বরফ গলা শুরু হচ্ছে। বরফ গলবে কোথায়, এই হিমবাহের এই শেষের প্রান্তটায়। এই প্রান্তে যেখানে বরফটা গলতে শুরু করে তাকে বলা হয় স্নাউট। তো এই স্নাউট অংশ থেকে বরফগুলো গলছে এবং কি হচ্ছে, জলধারা হয়ে একাধিক জলধারা পরস্পর মিশে জলধারা তৈরি করে এখান দিয়ে বয়ে যাচ্ছে। দেখো এই পুরো অংশটাকে বলা হয়
এই যে অংশটা সেটা হচ্ছে, অর্থাৎ হিমবাহ গলিত জলধারা দিয়ে যে অংশটা মানে পুরো তৈরি হচ্ছে, বা সেই জলধারা বয়ে যাচ্ছে যেখান যেখান দিয়ে, এবং অনেক রকমের সঞ্চিত ভূমির পদার্থ দিয়ে তৈরি করছে নানা রকমের ভূমিরূপ। তো এই পুরো অংশটাকে বলা হচ্ছে আউটওয়াশ প্লেন বা বহির্ভূত সমভূমি। এবার দেখো হিমবাহ যা কিছু বয়ে এনেছিল তার সাথে সাথে তার তলায় তো রয়েছেই, সেই সঙ্গে তার পাশে এই যে এই অংশটা দিয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু কিছু জমিয়েছে। তো এই 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 অংশটা হচ্ছে কি বলা হয় যে ল্যাটারাল মোরেন বা পার্শ্ব। এই পুরো বয়ে আনা পদার্থকে, আনসর্টেড মেটেরিয়াল, বালি, পলি, কাদা, ছোট বড় পাথরের টুকরো, বোল্ডার, বড় বড় টুকরোও থাকে, সেই সব কিছুকে যে সে যখন সঞ্চয় করছে তার বিভিন্ন জায়গায়, তখন তাকে আমরা বলি মোরেন বা গ্রাব রেখা। তো দেখো এই পার্শ্ব গ্রাব রেখা, দুটো হিমবাহ যখন, এই একটা হিমবাহ ওই একটা হিমবাহ যখন এসে মিলছে কোনো জায়গায়, তখন তাদের দুটি পার্শ্ব গ্রাব রেখা তাদের মিলিত হয়ে এই যে মাঝখানে চলে আসছে, এই বিরাট বরফ ক্ষেত্রের মাঝখানে চলে আসছে দুটো পার্শ্ব গ্রাব রেখা একত্রিত হয়ে কি তৈরি করছে, মধ্য গ্রাব রেখা। তারপরে এই শেষের দিকে যেখানে হিমবাহ গলে যাওয়া শুরু হচ্ছে, সেখানেও কি হচ্ছে, তার বয়ে আনা জিনিসপত্র সেখানেও জমা করে এখানে তৈরি করছে প্রান্ত গ্রাব রেখা। আর একেবারে ভূমিভাগে যে সমস্ত জিনিসপত্র জড়ো হয় মানে জমা হয় তাকেও আমরা বলি যে গ্রাউন্ড মোরেন। এবার দেখো এই জলধারা, এই মোরেন থেকে যত কিছু ছোট ছোট মানে বয়ে আনা জল তার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং কি করছে, সেই সমস্ত কিছুকে কোথাও কোথাও দেখো জড়ো হয়ে হয়ে রয়েছে। এখানে এই যে তিন কোনা ছোট ছোট যে অংশগুলো, ছোট ছোট ঢিপি, উঁচু উঁচু ছোট ছোট ঢিপির মতো দেখা যাচ্ছে, এই তিন কোনা অংশগুলো হচ্ছে যে এগুলো হলো কেম, এগুলোকে বলা হচ্ছে কেম। এবং দেখো একাধিক সরু সরু এঁকে বেঁকে সাপের মতো যাচ্ছে এরকম সরু দীর্ঘ অবক্ষেপ সঞ্চিত হয়ে তৈরি করছে, এগুলোকে বলা হচ্ছে এস্কার। তো এরকম ভাবে এই জলধারা যে কেম এস্কার তোমরা দেখতে পাচ্ছ, এবং কখনো কখনো এইখানে প্রচুর ওই বড় বড় বোল্ডার যখন পড়ে থাকে তার আঘাতে, সে তো একটা মানে গতিশীলতার মধ্যে দিয়ে এসেছিল, তার ফলে সেই বোল্ডার সরে গেলে অনেক সময় এখানে বড় বড় ছোট মানে গভীর ক্ষত দেখা যায়, গর্তের মতো দেখা যায়, এবং সেগুলোকে বলা হয় কেটল। সেই কেটল মানে বড় ওই টুকরোগুলো সরে গেলে এই বয়ানা জল সেখানে ভর্তি হয়ে গিয়ে ছোট ছোট হ্রদও তৈরি করে, তাকে বলা হয় কেটল হ্রদ। তো এরকম একাধিক রকমের বয়ানা জিনিস সঞ্চিত অবক্ষেপ থেকে আমরা এখানে ড্রামলিনও তো দেখা যায় কোনো কোনো সময়। তো আমরা চলো এবার দেখে নিই যে এগুলো একের পর এক কিভাবে তৈরি হয়। দেখো যেটা আমি বলছিলাম যে গ্রাব রেখা, তো এই গ্রাব রেখা যে কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে তোমরা বেড়াতে গেলে হয়তো দেখেইছো আগে বা দেখবে, খেয়াল করবে যে হিমবাহের পাশে এগুলো এই যে জমা আনসর্টেড মেটেরিয়াল থাকে, মানে পাহাড় থেকে বয়ে আসা বা হিমবাহ তলা থেকে তুলেছে যেগুলো, সেগুলো এইভাবে জমে থাকে। তো এই মেটেরিয়ালগুলো হচ্ছে পার্শ্ব গ্রাব রেখা, ল্যাটারাল মোরেন। এরকম হিমবাহ পুরো অংশটা জুড়েই তার পাশে পাশে এরকম দেখা যায় দুদিকে। এক্ষেত্রে দেখো এই যে পার্শ্ব গ্রাব রেখা, এবং দুদিক থেকে দুটো হিমবাহ এসে মিললে তার মাঝখানে হচ্ছে মধ্য গ্রাব রেখা তৈরি করছে একইভাবে। এবার এই হচ্ছে প্রান্ত দেশ, যেখানে হিমবাহ শেষ হয়ে যাচ্ছে, সেখানে স্নাউট অংশ থেকে এইভাবে গলে জল কোনো হ্রদ তৈরি হয়, ছোট ছোট নদী তৈরি হয়। এবং প্রান্ত গ্রাব রেখা, এই টার্মিনাল মোরেনে দেখো কত কিছু বয়ে এনে হিমবাহ এখানে জড়ো করেছে, কত নানা রকমের টুকরো, এবং এই টুকরো পাথরগুলো কিন্তু দেখো এখানে নদীর সঙ্গে একটা বিরাট পার্থক্য আছে। এই যে যত পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই দেখো নানা রকমের কোণাকৃতি, কোনোটাই গোলাকৃতি পাথর নয়। অর্থাৎ হিমবাহ কিন্তু পাথরকে জলের মতো করে গোলাকার করতে পারে না, কারণ হিমবাহ সবকিছুকে জাস্ট বয়ে নিয়ে আসে, তার মধ্যে পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে বটে, কিন্তু সেই অতটাও হয় না সেই ধাক্কা জোরালো যে সেটার মাধ্যমে গোল হবে। তো নানা রকম আকৃতির কোন বিশিষ্ট পাথর, বোল্ডার, সমস্ত কিছু বালি পলি সব নিয়ে এসছে এই হচ্ছে প্রান্তদেশে। যে এটা খুব কমন দৃশ্য, এটা হচ্ছে যে কোনো জায়গায় কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে গেলে দেখবে কোনো যদি লেক থাকে, তো লেকের পাশে এই ধরনের অর্থাৎ হিমবাহ তৈরি করা লেক, সে কিন্তু এই লেকের কি হয়, এটা পাড় তৈরি করে, লেকের চারিদিকে এরকম একটা এই প্রান্ত গ্রাব রেখার দিয়ে লেকটা আবদ্ধ থাকে। এগুলোকেই বলা হয় গ্লেশিয়াল টিল, অর্থাৎ সমস্ত রকম জড়ো করা পদার্থগুলো যেগুলো হিমবাহ বয়ে আনছে, সেই ছোট বড় নানা রকমের টুকরো, সেগুলো হচ্ছে টিল। আর সেগুলো যখন এই মাটির উপর
তলায় তলদেশে জমা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড মোরেন। তো এইভাবে দেখো এই দৃশ্যটা বিরাট হিমবাহ উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আচ্ছা, এই একটা বিষয় যেটা হচ্ছে কোনো কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে বা পর্বতের পাদদেশের দিকে এরকম বড় বড় টুকরো পড়ে থাকতে দেখা যায়, বিরাট বড় বড় বোল্ডার, বিরাট বড় বড়, কারণ তার আশেপাশের অঞ্চলে এরকম কোনো বড় পাথর তেমন দেখা যায় না। এবং এই পাথরগুলো একেবারেই কি হয়, সেই অঞ্চলে মনে হয় যে কোথা থেকে এলো এবং কিভাবে এলো। দেখো এই আশপাশের অঞ্চলটা কিন্তু মোটামুটি সমতল, সেখানে এরকম একটা বড় বোল্ডার রয়েছে এরকম কতগুলো। তো এই বোল্ডার এলো কি করে, এমনি এমনি কিন্তু সাধারণ দৃষ্টিতে বোঝা যাবে না যে আসলে কি হয়েছিল, যে যখন হিমবাহ এর উপর দিয়ে বয়ে গেছে তখন হিমবাহের মধ্যেকার বা পাশে থাকা এই বোল্ডারকে সে ফেলে রেখে গেছে এবং বাকিটা জল হয়ে গলে বা হিমবাহ অবস্থাতেই বেরিয়ে, বরফ অবস্থাতেই বেরিয়ে চলে গেছে। তো এই জন্য এই পাথরগুলোকে বলা হয় এরাটিক, অর্থাৎ এরা কি করছে, মানানসই নয় আশেপাশের অঞ্চলের সঙ্গে বা সেই অঞ্চলে আর যে সমস্ত পাথরগুলো রয়েছে তাদের থেকে একেবারেই বেমানান পাথর, কারণ এরা এসছে অনেক ওপর থেকে, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে এরা হিমবাহের মাধ্যমে বয়ে এসছে। আরেকটি খুব উল্লেখযোগ্য ভূমিরূপ দেখা যায়, সেটা হচ্ছে দেখো ড্রামলিন। এটা কিন্তু সঞ্চয়ের ফলে তৈরি হচ্ছে। অনেক সময় তোমাদের এই শেপটা দেখে হয়তো রসে মতনের কথা মনে পড়তে পারে, কিন্তু এটা তৈরি হচ্ছে সঞ্চয়ের মাধ্যমে এবং এর দুদিকেই কিন্তু ঢালটা মোটামুটি একই। দেখো এরকম উল্টানো গামলার মতো, রুটির ঝুড়ির মতো বা ডিমের ঝুড়ির মতো দেখতে হয়, উপর থেকে দেখলে মনে হবে একাধিক ডিম সাজানো আছে। এইরকম যে ভূমিরূপগুলো তৈরি হয়, একাধিক ড্রামলিন কিন্তু সবসময় ড্রামলিন গ্রুপে থাকে, একটা আধখানা মানে এক আধটা দুটো দেখা যায় না, অনেকগুলো পাশাপাশি একসঙ্গে থাকে। তো এই রকম কত রকমের বিস্ময়কর ভূমিরূপ আমাদের এই প্রাকৃতিক শক্তিগুলো তৈরি করে চলেছে আমাদের আশেপাশে এত লক্ষ লক্ষ বছরের ক্ষয় বহন সঞ্চয় কার্যের ফলে। তো আমরা দেখলাম বহির্ধৌত সমভূমি, তার থেকে জলধারা বয়ে এসে দুদিকে দেখো নদী, মানে ওই জলধারা বয়ে যাচ্ছে, মাঝখানে এরকম সরু দীর্ঘাকৃতির যে সঞ্চয় তৈরি হচ্ছে, এ দেখো এরকম দেখতে। যদি নিমজ্জিত হয়ে যায় আশপাশটা, মানে উপকূলের জল এসে ডুবে গেল এবং তখন এই এসকার এরকম ভাবে একটা দ্বীপের মতো, আঁকাবাঁকা দ্বীপের মতো ভাবে দেখা যায়। কেটেলস অর্থাৎ ছোট ছোট গর্তগুলো যেগুলো বড় বড় বোল্ডারের আঘাতে তৈরি হয়, এইভাবে আমরা দেখলাম হচ্ছে হিমবাহের ক্ষয় বহন সঞ্চয়ের বিভিন্ন দিকগুলো। তো এবার আমরা আরেকটি আলোচনায় আসি যে বর্তমানে কি হচ্ছে। জলবায়ু পরিবর্তন লেখা আছে এখানে, দেখো এই ছবিটা কিসের, এটা তোমরা অনেকে হয়তো আইডেন্টিফাই করতে পারবে। এটা হচ্ছে আমাদের একদম দক্ষিণ গোলার্ধের সাদা মহাদেশ যাকে বলা হয় অ্যান্টার্কটিকা। তো অ্যান্টার্কটিকার চারিদিকে যে চিরতুষার ক্ষেত্র, বরফ, তাতে কয়েক কিলোমিটার পর্যন্ত উঁচু বরফের স্তর, এবং এই বরফের স্তরই কিন্তু সারা পৃথিবীর যে জলবায়ুর ভারসাম্যকে একরকম নিয়ন্ত্রণ করে, এবং হিমবাহই হলো এই জলবায়ু পরিবর্তনের প্রধান ইন্ডিকেটর। অর্থাৎ পৃথিবীব্যাপী যে সমস্ত হিমক্ষেত্রগুলো রয়েছে, বড় বড় হিমক্ষেত্র, বিশেষ করে যেগুলো পার্বত্য হিমবাহ, সেইগুলো কিন্তু সারা পৃথিবীব্যাপী অত্যন্ত দ্রুত হারে তারা কমে যাচ্ছে। মানে যত বেশি, এটা হচ্ছে একটা ব্যালেন্স, তো যে যতটা বরফ আসছে আর যতটা গলে যাচ্ছে তার মধ্যে যেটা বেশি হবে, অর্থাৎ গলে যাওয়ার পরিমাণটা, গলনটা যদি পরপর বাড়তে থাকে তাহলে কি হবে, যে গ্লাসিয়ারগুলো ধীরে ধীরে ছোট হতে থাকবে এবং ক্রমশ আরো উচ্চ পার্বত্য অঞ্চলের দিকে উঠে যেতে থাকবে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় মনে পড়লো যে হিমরেখা, তোমাদের হিমরেখাটা কি, এখানে একবার মডেলটায় আসি। এই মডেলটায় দেখো, এখানে দেখতে পাবে, সহজেই বোঝা যাবে যে মডেলটায় দেখো এই যে পর্বতগুলো চারিদিকে দেখতে পাচ্ছ, এই পর্বতের নিচের অংশগুলো কিন্তু বরফ নেই আর ওপরের অংশগুলোতে, মাথাগুলোতে বরফ রয়েছে। তাহলে দেখো কোনো একটা সময়, যে কোনো সময় তুমি যে কোনো পার্বত্য অঞ্চলে গেলে, যদি উচ্চ পার্বত্য অঞ্চলে, তারা দেখবে যে পাহাড়ের মাথাগুলো বরফ রয়েছে। তাহলে আমরা হিমরেখা কাকে বলবো, যে অংশ, যে লাইন, একটা কল্পিত কাল্পনিক লাইন, মানে যে লাইনটার নিচে বরফ গলে যায় এবং উপরে সারা বছরের যে কোনো ঋতুতে বরফ জমে থাকে, তাকে আমরা বলবো হিমরেখা। এবার এই প্রসঙ্গে হিমরেখাটা কেন গুরুত্বপূর্ণ, যে পৃথিবীব্যাপী যে সমস্ত মানে হিমবাহগুলো বা হিমক্ষেত্রগুলো সংকুচিত হচ্ছে, হিমবাহগুলো গলে যাচ্ছে, তখন কি হচ্ছে, হিমরেখাটা পরপর আরো ওপরের দিকে চলে যাচ্ছে। মানে আজ থেকে কয়েক বছর আগে বা কয়েক দশক আগে দেখা যাবে যে এই পর্বতের উপর হয়তো আরো নিচে পর্যন্ত বরফটা ছিল, কিন্তু পরপর ক্রমশ
যত বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তত হিমক্ষেত্রগুলোর তাপমাত্রা বাড়ছে এবং বরফগুলো তলার দিকে গলে যাচ্ছে এবং উপরের অংশটায় অর্থাৎ হিমরেখা পরপর উপরের দিকে শিফট হচ্ছে। এবং এইভাবেই আমরা জানি যে আমাদের গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গা নদীর যে উৎপত্তি স্থল, সেই হিমবাহ কিন্তু ভীষণ রকম ভাবে ছোট হয়ে যাচ্ছে ক্রমশ। এবং এই যে এই স্নাউট অংশটা, এই অংশটা কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। দেখো এইভাবে আমরা রোজ রোজ অ্যান্টার্কটিকা মহাদেশ এবং গ্রিনল্যান্ডের কি হচ্ছে যে চিরতুষার ক্ষেত্রের বরফগুলো সবসময় এইভাবে গলে গলে পড়ছে এবং হিমবাহের এই গলন প্রায় 150 মিলিয়ন টন বরফ গলছে অ্যান্টার্কটিকায় এবং 270 মিলিয়ন টন বরফ গলছে গ্রিনল্যান্ডে। এই এত বরফের গলনের ফলে কি হচ্ছে যে সারা পৃথিবীর যে সমুদ্র জলতল সেটা যেমন বাড়ছে, তেমন পৃথিবীব্যাপী যে সমুদ্রের যে দেখো এই যে ওশেন কারেন্টস, সেগুলোরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আর তার সাথে সাথে কি হচ্ছে যে জলতল বাড়লে কি হবে? জলতল বাড়লে আমরা জানি যে আমাদের দেশের যে মানে সমুদ্র জলতল বাড়ার যে রেটটা এবং সারা পৃথিবীর থেকে যে পৃথিবীর যে গ্লোবাল যে রেটটা সেটা হচ্ছে প্রায় 3 থেকে 4 মিলিমিটার। তো এটা কিন্তু ভারতের মধ্যে আমাদের এই বঙ্গোপসাগরের উপকূলটা, এখানে কিন্তু এই সি লেভেল রাইজ বা সমুদ্রতল বাড়ার যে এটা রেটটা সেটা কিন্তু সব থেকে বেশি। এবং এইভাবে দেখতে গেলে যে ধরো নিচু যে অংশগুলো, নিচু যে দেশগুলো, ভারত সহ, ভারতের তো বিস্তৃত একটা উপকূল রয়েছে, তার সাথে সাথে ধরো বাংলাদেশের পুরো দেশের বিরাট অংশটাই 80% থেকে 90% অংশটাই প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। তো এরকম, এবং বিশেষ করে নেদারল্যান্ড, সেই স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, সেই অংশগুলো, পৃথিবীর যে নিচু অংশগুলো, সেই দেশগুলোর উপকূলগুলো প্রথমেই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং আরো পড়বে। উপকূল অঞ্চলের অনেকখানি প্লাবিত হচ্ছে। মালয়েশিয়ার বর্তমানে তোমরা যদি খেয়াল করো, যদি এই সমস্ত সংক্রান্ত খবরগুলোকে দেখো, তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার এই বিভিন্ন দ্বীপগুলো, সেগুলো কিন্তু অনেকখানি চলে যাচ্ছে ধীরে ধীরে সমুদ্রের জলতলের নিচে। আর আমাদের সুন্দরবনের কথা বলতে গেলে, সুন্দরবনের কতগুলো দ্বীপ কিন্তু গত কয়েক দশকে, যেমন 1980-র দশক থেকে 90 এই দশকগুলোতে, যেমন ঘোড়ামারা, তারও আগে লোহাচড়া, এগুলো কিন্তু প্রায় লোহাচড়া পুরোই নিমজ্জিত হয়ে গেছে, ঘোড়ামারা এখন 1/3 ছোট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশ্বব্যাপী বিরাট একটা সংকট, মানুষের উপর নেমে আসা বিরাট একটা সংকট। আমরা যত আমাদের কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর জলবায়ু মানে পরিবর্তন করছি, যত গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, তার সাথে সাথে হিমবাহের গলনও বাড়ছে, তার সাথে সাথে আমাদের সমুদ্রের জলতল বাড়ছে। তো এইভাবে উপকূল অঞ্চলগুলো প্লাবিত হওয়ার সাথে সাথে তার বাস্তুতন্ত্র, সেখানে মানুষজন, প্রায় 90 কোটি মানুষ কিন্তু এই উপমহাদেশের আশেপাশে যেগুলো মানে নিচু অংশ, সেখানে থাকেন। এবং সারা পৃথিবীব্যাপী দেখতে গেলে বহু 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 মানুষ কিন্তু তাদের জীবনযাত্রা, তাদের অর্থনীতি, দেশগুলোর অর্থনীতি সবকিছুই এর মাধ্যমে প্রভাবিত হবে। এবং সেই উপদ্রুত অঞ্চলের মানুষরা কিন্তু এই ক্লাইমেট রিফিউজির সংখ্যা আরো বেশি বেশি আগামী দিনে বাড়তে থাকবে। তো এই একটা বিরাট সংকটের আমি কিন্তু এটা দেখিয়ে শেষ করলাম, কোনো কিন্তু উপায় বা উত্তর বললাম না, সেটা কিন্তু ভাবার দায়িত্ব তোমাদের। কারণ তোমরা আগামী, শুধুমাত্র ভূগোল কিন্তু এটা শেখায় না যে মানুষের বাসস্থান হিসেবে পৃথিবীর বর্ণনা, কোথায় কি আছে, কি হচ্ছে না হচ্ছে, তোমাদের বুঝতে হবে কেন হচ্ছে। অর্থাৎ সারা পৃথিবীব্যাপী যে বিভিন্ন ভৌগোলিক ঘটনাগুলোর যে পারস্পরিকতা, আন্তঃসম্পর্কগুলো, একটা হলে আরেকটা ঘটে, তা সেটা আরো কিছুকে নষ্ট করে, একটা চেইন রিয়াকশন কাজ করে, সেই বিষয়গুলোকে তোমাদের ভাবতে হবে। এবং কি কি ভাবে তোমরা এই বিশ্ব উষ্ণায়নকে কমাতে পারবে, আগামী দিনে মানুষের আর কি কি পদক্ষেপ নিতে হলে, বা তুমি তোমার মতো করে ছোট উদ্যোগে তোমার নিজের ভাবে কোন কোন চেষ্টা করলে সেইগুলো নিয়ে আলোচনা করতে পারো বন্ধুদের সঙ্গে, স্কুলে বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি করতে পারো, প্রেজেন্টেশন দেখাতে পারো, আশেপাশের মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে পারো। সুতরাং এই বিষয়গুলো নিয়ে জানো, বোঝো এবং নিজেদের মধ্যে এগুলোকে ছড়ানোর চেষ্টা করো। আগামী পৃথিবী তোমাদের, সুতরাং একটাই পৃথিবী, সেই তাকে তোমাদের মতো করে বাসযোগ্য করে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে। এই পর্যন্তই, নমস্কার।